সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন। পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় রাজনীতি, গণভোট ও সাম্প্রতিক সংকট। এই বিষয়টি নিয়ে কথা বলবো। স্টুডিওতে আমার সঙ্গে আছেন সম্মানিত দুজন অতিথি, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন গোলাম মাওলা রনি, রাজনীতিবিদ, লেখক ও কলামিস্ট। আপনাকে স্বাগত। আছেন কমরেড রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। স্বাগত এই আয়োজনে। মূল আলোচনায় যেতে চাই। জনাব গোলাম মাওলা রনি, গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালার যে সেটার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সেখানে বলা হচ্ছে, আমার যে শিরোনাম সেটিতে বলছিলাম যে 30টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বাধ্য থাকবে নির্বাচনে জয়ী দল। আপনার কাছে এটার মন্তব্য জানতে চাইবো যে আসলে বাধ্যটা আসলে অধ্যাদেশ মানতে কতটা বাধ্য থাকবে একটা জয়ী দল, আর যদি তারা না মানে সেক্ষেত্রে কি করার থাকবে? ধন্যবাদ। আসলে প্রথমে যে দুঃখজনক সংবাদটির কথা বললেন, করাইল বস্তিতে অগ্নিকাণ্ড, এটার জন্য ভারাক্রান্ত যারা এখানে আহত হয়েছেন বা যে ক্ষয়ক্ষতি হয়েছে, পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করছি যেন তারা এই বিপদ থেকে কাটিয়ে উঠতে পারেন। আর এই ধরনের যে দুর্যোগগুলো হয় আমাদের দেশে, তো সেখানে রাষ্ট্র হিসেবে আমরা যে কতটা দুর্বল হয়ে পড়েছি, ভঙ্গুর হয়ে পড়েছি, যে কোনো একটা অগ্নিকাণ্ড বা যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ সেটা মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুতিও থাকে না, আমরা রেসপন্ড করতে পারি না। এবং সবসময় হয় কি, একটা মারাত্মক ক্ষয়ক্ষতির মধ্যে পড়ার পরে আমরা পুরো বিষয়টিকে আল্লাহর হাতে ছেড়ে দিই। এর আগে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনাটা ঘটলো, খুবই মর্মান্তিক। আবার যে করাইল বস্তি, এবং এই ঘটনাগুলো বারবার ঘটতেই থাকে। তো যার জন্য আমি মনে করি যে আমাদের যারা রাষ্ট্র পরিচালনা এখন করছেন এবং আগামীতে যারা করবেন, তাদের এই যে সাধারণ মানুষদের, এখানে প্রায় 5 লাখ লোকের বসবাস, তো সাধারণ মানুষের জীবন এবং জীবিকা এটা যেন নিশ্চিত থাকে, তারা তো তেমন কিছু চায় না। এবং এরা পুরো গুলশান বনানী, ওই এলাকার যত অভিজাত লোক আছে, তাদের জীবনের বলতে গেলে প্রাণ শক্তি। এই যে ফুটপাতের কাজকর্ম, তারপর শেষে বাসা বাড়িতে বুয়াগিরি করা থেকে শুরু করে সব কিছু, তো এই যে সমাজের কিন্তু একটা ব্যালেন্স রক্ষা করছে। তো আমরা অনেকে হয়তো দেখা গেল এর পেছনে অনেক সিন্ডিকেট কাজ করে, অনেক সময় সমস্ত বস্তি দখল করার জন্য অনেক মাফিয়া আছে, এদের জমি দখল করার জন্য মাফিয়া আছে, নানা রকম এখানে মাদক ব্যবসা থেকে শুরু করে অনেক কিছু হয়। তা আমার মনে হয় যে কোনো রাষ্ট্র বা সরকার এই সামাজিক যে ভারসাম্যটা রক্ষা করার জন্য আরও যত্নশীল হওয়া দরকার এবং উচিত। এবং এই বিষয়টা আমি সরকারের নিকট দাবি করছি যেন তদন্ত করা হয় নিরপেক্ষভাবে, কেন এই ঘটনা ঘটলো এবং বারবার ঘটনা ঘটছে। 2 নম্বর হলো যে আপনি যে প্রশ্নটি করলেন গণভোট অধ্যাদেশ নিয়ে, আইন উপদেষ্টা মহোদয় যেটি বললেন, অত্যন্ত বিনয়ের সঙ্গে বলি যে আমাদের দেশে যে পার্লামেন্ট, এই পার্লামেন্ট অত্যন্ত শক্তিশালী হয়। এবং যখন রাজনীতি শুরু হয়ে যায় পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে, সেখানে এক একজন এমপি, সংসদ সদস্য জাস্ট লাইক এ কিং। এবং যে দল ক্ষমতায় যায় তারা জাস্ট লাইক সম্রাট আকবরের মতো। এরকমভাবে চলে আসছে সেই স্বাধীনতার পর থেকে আজ অবধি। কি প্রেসিডেন্ট, কি প্রধানমন্ত্রী, কি মন্ত্রী কিংবা সংসদ সদস্য, যখনই রাষ্ট্র ক্ষমতায় যায়, এখন যারা কথাবার্তা বলছেন তারা কেউই মানে অতীতে যারা ছিলেন এদের চাইতে দুর্বল ছিলেন না, অনেক অনেক শক্তিশালী তারা ছিলেন। তো কাজেই এখন যারা আছেন তারা এমন কিছু একটা জিনিস করবেন যেটা আগামীর জন্য বাধ্যবাধকতা তৈরি করবে। এটা দিবার স্বপ্নও নয়, অবাস্তব, অলিক, অসম্ভব একটা বিষয়। এটা একটা খেল, এটা একটা তামাশা, এটি গল্প, এটি একটি কবিতা, এটি এর বাইরে অন্য কোনো কিছু নয়। এর কারণ হলো আপনি দেখুন যে আওয়ামী লীগের মতো একটা বড় দল এত সুন্দরভাবে বুদ্ধি করে শুদ্ধি করে ভারতের কত এক্সপার্টদেরকে নিয়ে এমনভাবে সংবিধান পরিবর্তন করলো যে এই সংবিধানে কেউ হাত দিতে পারবে বলে এই প্ল্যানেটে কারো কোনো ক্ষমতা নেই, এই কথা আওয়ামী লীগ বিশ্বাস করত। এবং আওয়ামী লীগ বিশ্বাস করতো যে তারা এমনভাবে এই সংবিধান সংশোধন করেছে যে তাদেরকে যারা ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে সঙ্গে সঙ্গে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে, এবং এই ভয়ে বাংলাদেশের একটা লোক টু শব্দ করবে না। কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে যখন গণজোয়ার আসলো এবং যখন নিয়তি তাদেরকে ডাক দিল, অমনি তুলার মতো, যেভাবে বলা হয়েছে যে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংগায় ফু দিবেন, সারা পৃথিবীতে একটা কম্পন তৈরি হবে। পৃথিবীর যত ম্যাগনেটিক পাওয়ার আছে, মহাকর্ষ শক্তি আছে, মহাকর্ষণ শক্তি আছে এবং মাধ্যাকর্ষণ শক্তি আছে, সব শূন্য হয়ে যাবে, জিরো হয়ে যাবে। হিমালয় পর্বত তুলার মতো উঠতে থাকবে, এরকম একটি অবস্থা তৈরি হয়ে যাবে।
তদ্রূপ জনগণ যখন জেগে যায় তখন এই যে ক্ষমতার যে ভারসাম্যগুলো, ক্ষমতার যে ম্যাগনেটিক পাওয়ার, অস্ত্রের যে মানে ঝনঝনানি, গোলাবারুদের যে আতঙ্ক, টিয়ার শেলের যে বিধ্বংসী ক্ষমতা সব শূন্য হয়ে যায়, জিরো হয়ে যায়। জনগণের ইচ্ছাটাই সেখানে প্রতিফলিত হয়। এখন এই যে যারা এই সময়টিতে সংস্কারের নামে, গণভোটের নামে যা কিছু করার চেষ্টা করছেন, এর সঙ্গে যদি জনগণের সমর্থন না থাকে, ভালোবাসা না থাকে, কল্যাণ না থাকে এবং জনগণের অংশগ্রহণ না থাকে, তাহলে কোনো আইন দিয়ে, কোনো আইনের শব্দমালা দিয়ে এটাকে আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের জন্য বাধ্যবাধকতার কোনো বন্ধন তৈরি করতে পারবে না। বরং আজকে যারা এই ধরনের কথাবার্তা বলছেন তাদেরকে এই সকল কথাবার্তা বলার জন্য লজ্জিত হতে হবে, ভাগ্য খারাপ হলে দুর্ভোগ পোহাতে হবে, অথবা তার চাইতেও লজ্জাকর অবস্থায় তাদেরকে আগামীতে পড়তে হবে এই সকল কথাবার্তা কর্মকাণ্ডের জন্য। নির্বাচনের আগে এটি তো একেবারে জুলাইয়ের শক্তি থেকে শুরু করে যদি বলি, কিছু কিছু দলের এটা একদম দাবি যে এই দাবিগুলো আসলে পূরণ করে তারপরে নির্বাচনে যেতে হবে, বিশেষ করে গণভোটের যে প্রশ্নটি সেটি এখানে আসলে আমি বুঝতে পারছি। এখানে ধরুন ছোট ছোট যে সকল রাজনৈতিক দলগুলো, আপনি এনসিপির কথা চিন্তা করেন, মানে এখানে বিএনপি তো কয়েকবার বলে ফেলছে যে তারা এনসিপি কোনো রাজনৈতিক দলই মনে করে না। জামাত একটা বড় রাজনৈতিক দল, কিন্তু ভোটের মাঠে তারা খুবই দুর্বল। আমার কাছে মনে হয় না যে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দল যদি যুগপৎভাবে তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করে, জামাত 2-3টা সিটে পাশ করে আসতে পারবে কিনা সন্দেহ। কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই, সেক্ষেত্রে কি বিএনপির তুলনায় কি এখনো জামাতকে আপনি ক্ষুদ্রই দেখছেন বা ছোট? আরো ক্ষুদ্র দেখছি, আরো ক্ষুদ্র দেখছি। বিকজ যখন খুব যাকে বলা হয় ডেনসিটি থাকে, ঘনত্ব থাকে, তো তখন কার উপস্থিতিটা অনুমান করা যায়, সেটা যত ছোট হোক না কেন, যদি ঘনত্ব থাকে। তো আর যখন শূন্যতা থাকে তখন আপনি বড় একটা হাতিকেও আপনার কাছে মনে হবে এটা পিঁপড়ার মতো। তো যার জন্য রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের অবর্তমানে যে শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতার মধ্যে আগে জামাতকে যদি এক মনে হতো, এখন জামাতকে মনে হচ্ছে 0.0001, 1000 ভাগের 1 ভাগ মনে হচ্ছে। এবং এই শূন্যতার মধ্যে জামাত কোনো কিছু হাতড়ে পারছে না। আজ দেখুন মানে জামাতের যে কথাবার্তা, জামাত এইভাবে কখনোই দায়িত্বহীন কথাবার্তা বলেনি। একবার তারা বেহেশতের টিকিট বিক্রি করছে, একবার তারা আল্লাহর সাথে কথাবার্তা বলছে, আরেকবার আল্লাহকে সিদ্ধান্ত নিয়েছেন এ বিষয়ে তারা জেনে যাচ্ছে, আরেকবার তারা রাগ হয়ে যাচ্ছে যে তাদের কথা মতো থানা, পুলিশ, প্রশাসন চলতে হবে, আবার তারা রাগ হয়ে যাচ্ছে যে ডিসিএসপি থেকে শুরু করে আমরা যেভাবে বলবো সেভাবে চলতে হবে। এই ধরনের দায়িত্বহীন কথাবার্তা কখনো জামাত ৭১ সনের পর থেকে আজ অবধি বলেনি। তো তারা এখন কেন বলছে? বলছে এই যে শূন্যতার মধ্যে পড়ে গেছে, অর্থাৎ তাদের মধ্যে যে যেটাকে গ্র্যাভিটি বলা হয়, ঘনত্ব বলা হয়, এটা নেই। তাদের মধ্যে যে ডেনসিটি আছে, রাজনীতির যে ডেনসিটি, সেই ডেনসিটি নাই। এখানে হলো কি, মানে চারিদিক থেকে যে আপনি যে এখানে বসে আছেন, আকাশ থেকে আপনাকে মহাকর্ষণ শক্তি টানছে, জমিন আপনাকে টানছে, চারিদিক থেকে বাতাস আপনাকে চাপ দিচ্ছে, ফলে আপনি এখানে স্থির হয়ে বসে আছেন। কিন্তু দেখা গেল বাতাস নেই এবং চাঁদের মতো অবস্থা। আপনি কখন আপনার মাথা নিচে চলে যাবে, পা উপরে উঠে যাবে, আপনি টের পাবেন না। জামাতের অবস্থা ঠিক এই অবস্থা হয়ে গেছে। রাজনৈতিক চাপ না থাকার কারণে এখন তারা চাঁদের দেশের নীল আর্মস্ট্রং হয়ে গেছেন সবাই। কখন একটা লাভ দিচ্ছেন, অন্য সময় একটা লাভ দিলে হয়তো 1 ফিট উচ্চতায় উঠতে পারতেন, এখন 100 ফিট 150 ফিট উপরে উঠে যাচ্ছেন, মনে করছেন আল্লাহ সব কিছু, এখন আমরা মঙ্গল গ্রহে চলে যাচ্ছি। এটাই বোধহয় তাদের অরিজিনাল শক্তি। কিন্তু এটা যে এখানে কোনো আকর্ষণ নেই, কোনো রকম আকর্ষণ নেই, কোনো রকম ঘনত্ব নেই, বাতাস নেই। তো এই অবস্থাতে কোনো শব্দ শোনা যাচ্ছে না, একজন আরেকজনের কথা শোনা যাচ্ছে না, ফলে জামাত কি বলছে তারা নিজেরাও শুনতে পাচ্ছে না। জি, অসংখ্য ধন্যবাদ কমরেড রাজিকুজ্জামান রতন। আমরা গণভোট নিয়ে যেহেতু কথা বলছি, জনগণের অংশগ্রহণের কথা বলছিলেন জনাব গোলাম মাওলা রনি। গণভোটের প্রশ্নমালা যদি জটিল থাকে তাহলে না ভোট পড়ার ঝুঁকি থাকবে, এমনটা বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনার কাছে গণভোটের এই প্রশ্নগুলো আসলে কি মনে হচ্ছে, যে একটি প্রশ্ন থাকলে কি বিষয়টা সহজ হতো, বা 4টি প্রশ্ন থাকলে বা জটিল থাকলে সেটা না ভোট পড়ার ঝুঁকি থাকবে? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আমাদের দল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, আমরা কিন্তু গণভোটটাকে অপ্রয়োজনীয় বলেছিলাম। দ্বিতীয়ত আমরা বলেছিলাম যে গণভোটের কোনো আইনি ভিত্তি নাই। তৃতীয়ত বলেছিলাম যে গণভোট সবসময় সরল প্রশ্ন হতে হয়।
মানে গণমানুষের আমি সম্মতিটা নিতে চাই। জি। গণমানুষের সম্মতি দুইভাবে নেওয়া হয়, একটা হচ্ছে গণভোটের মাধ্যমে, আর একটা হচ্ছে পার্লামেন্টারি ইলেকশনের মাধ্যমে। পার্লামেন্টারি ইলেকশনেও কিন্তু একটা সম্মতি, সেটা হচ্ছে সে সম্মতি দেয় যে আমার প্রতিনিধি হিসাবে অমুককে মনোনীত করলাম, ইনি সংসদে আমার এই অঞ্চলের বা আমার মতামতের প্রতিধ্বনি ঘটাবেন। ফলে এই বিষয়গুলো আমাদের বিবেচনা করা দরকার ছিল। আর তারপরে প্রশ্নটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আপনি আমাকে যেরকম প্রশ্ন করবেন আমি তো সেরকম উত্তর দেব। এখন কাউকে যদি প্রশ্ন করা হয় তুমি কি আগের মতো এখনও অন্যের জায়গা দখল করো, উত্তর হ্যাঁ অথবা না দিতে হবে। যদি বলে যে হ্যাঁ, তার মানে আগের মতো এখনও অন্যের জায়গা দখল করছো। আর যদি বলে যে না, তাহলে আগে দখল করতো এখন আর করে না। তাহলে এই ধরনের হ্যাঁ না ভোটে, জটিল প্রশ্নে হ্যাঁ না ভোট হয় না। এই জন্য হ্যাঁ না ভোটটা হতে হয় সবসময় সরল প্রশ্নে। এবার 4টা প্রশ্ন আছে। আমরা প্রথমে বলছিলাম এটা কি গণভোটের নামে গণবিড়ম্বনা হবে, নাকি গণভোটের ফল নিয়ে গণপ্রতারণা হবে? গণবিড়ম্বনা হবে এই, যদি আমি জুলাই অভ্যুত্থানকে মানি তাহলে আমি গণভোটে হ্যাঁ দেব, কিন্তু আমি আবার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট মানি না, তাহলে কি হবে? আমি জুলাই অভ্যুত্থানকে স্বীকার করি না, সে কারণে আমি না ভোট দেবো, কিন্তু আমার মনে হয় যে গত 1 বছর ধরে যা চলেছে এটা তো কোনো না কোনোভাবে আইনসঙ্গত করতে হবে, ফলে একটা তো ভোট দেওয়া দরকার, ফলে আমি না মানলেও আবার আমাকে ভোট দিতে হবে। তারপরে আবার কথা আছে, ঐক্যমত্য কমিশনে যখন আলোচনা হয়েছিল তখন অনেকগুলো প্রশ্নে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, অনেকগুলো প্রশ্নে চূড়ান্ত দ্বিমত ছিল, কিছু কিছু প্রশ্নে তারা নোট অফ ডিসেন্ট ছিল, মানে আপত্তি সত্ত্বেও সম্মতি ছিল। এখন যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলো মানার বাধ্যবাধকতা যদি কারো থাকবে? আমি যদি পার্লামেন্টে বিজয়ী হয়ে আসি, আমি তো বলবো যে আমি তো ওখানে নোট অফ ডিসেন্ট দিয়ে এসেছিলাম, তাহলে মানতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে দেখুন, যিনি যিনি ইলেকশনে জিতলেন তিনিও কিন্তু তার কথায় যদি স্থির থাকেন তাহলে হ্যাঁ ভোট বিজয়ী হলেও তিনি গণভোটের সিদ্ধান্ত নাও মানতে পারেন। আবার গণভোট যদি না হয় তাহলে কি হবে? গণভোট না হলে ধরেন 20% না ভোট পড়লো, 20% মানুষ ভোট দিল, যদি না ভোট বিজয়ী হয় হ্যাঁ ভোটের তুলনায়, তাহলে কি দাঁড়াবে? তাতে কি পার্লামেন্ট ইলেকশন বাতিল হয়ে যাবে? তা হবে না। তাতে কি হবে? এই যে গণ অভ্যুত্থান হলো তার নৈতিকতাটা প্রশ্নবিদ্ধ হবে, 1। 2 নম্বর, যদি ভোট পড়ে 20%, তাহলেও কিন্তু একটা বিতর্কিত হবে যে 80% মানুষই তাহলে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে, কিংবা গণ অভ্যুত্থানকে তারা ভোট দেওয়ার বিষয় মনে করলো না। যেমন করে 1990-এর গণ অভ্যুত্থানের পরে গণভোটের কিন্তু প্রয়োজন ছিল না, কিন্তু তারপরেও যেহেতু পার্লামেন্টে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এটা পাস হয়ে গেল, তখন প্রেসিডেন্ট বললেন যে পার্লামেন্টে যেটা পাস হয়েছে এটা আমরা গণভোটের মাধ্যমে গণসম্মতিটা দেখতে চাই। তো গণসম্মতি দেখতে গিয়ে সবাই মিলে টেনে টুনে কিন্তু 35%-এর বেশি ভোটারকে ভোট কেন্দ্রে উপস্থিত করা যায়নি। তখন সবাই একমত ছিল বলে কেউ প্রশ্ন তোলে নেই যে 35% ভোট দিয়েছে মানে 65% ভোট দিতেই যায়নি। এইবার তো প্রশ্ন উঠবে, যদি 20% ভোট পড়ে, 22% ভোট পড়ে, তাহলে প্রশ্ন উঠবে, তাহলে 80% মনে হচ্ছে যে জাতীয় নির্বাচনে 20% বা 22% মানুষ ভোট দিতে আসবে, যারা আসবে তারা তো জাতীয় নির্বাচনে ভোট দেবে, কিন্তু সে তো গণভোটের প্রশ্নই বুঝবে না। আচ্ছা, 4টা প্রশ্ন আছে। এখন আমি কারো বুদ্ধিমত্তাকে খাটো করতে চাই না, কিন্তু আমি আমার নিজের বিষয়টা তো বুঝি। আমি যদি ওখানে বসে প্রশ্নগুলো পড়ি, ইতিমধ্যে পত্রিকা যা আসছে পড়ে, আমি তো ওখানে কনফিউজড যে আমি এটাকে ঠিক মনে করি কিন্তু পরের লাইনটাকে আমি ঠিক মনে করি না। আমি এখন কী করব? রনি ভাই একটা বুদ্ধি দেন, আমি এখন কী করবো? এখন আমি কি এখানে 0.5 লিখবো, এখানে 0.5 লিখবো, এরকম? আমার তো অপশন দুইটাই, হ্যাঁ অথবা না। তাহলে আমি কী করবো ওখানে? তখন কী করবো? আমি ভোটই দেবো, ভোট দেবো না, তার মানে ভোটটা পড়লো না। দেখা যাবে যে জাতীয় নির্বাচনে ভোট পড়লো 70%, গণভোটে ভোট পড়লো 22%, কারণ মানুষ ভোট দেয়নি, অথবা কেটে দিয়ে আসছে, অথবা বিরক্ত হয়ে না দিয়ে আসছে। তাহলে কী ধরনের একটা জটিলতার মধ্যে ফেলে দিলেন? 2 ধরনের বিষয় হলো যে যারা গণভোট করছেন তারা জেনে শুনে একটা প্রতারণার দিকে ঠেলে দিলেন, আর যারা গণভোট মানে নির্বাচনে বিজয়ী হবেন তারাও কিন্তু হ্যাঁ ভোট বিজয়ী হবে, কিন্তু গণভোটের যে বিষয়গুলো থাকবে সেগুলোকে মানার বাধ্যবাধকতা থাকবে না বলে তারাও কিন্তু একটা সেলফ ডিসেপশনের শিকার হবেন। এবং তারা তখন গণভোটটা কি দায়সারা কিছু একটা হতে যাচ্ছে? দায়সারা শুধু না, এটা হলো দায় ঠেকানো, মানে গণভোট দিয়ে জাতীয় নির্বাচনকে ঠেকানোর একটা কৌশল ছিল। যখন কোনোভাবেই এটা ঠেকানো গেল না, তখন
যুক্তি হলো কি আগে গণভোট হতে হবে তারপরে জাতীয় নির্বাচন হতে হবে, সেটাও যখন পারা গেল না তো ঠিক আছে তাহলে একই দিনে হোক, এরকম করে মানে একটা অপ্রয়োজনীয় জিনিসকে, অপ্রয়োজনীয় বোঝাকে জনগণের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হলো। এই জন্য আমরা মনে করি গণভোট আসলে যেহেতু এটার কোনো আইনি বিধান নাই, এর হচ্ছে একটা জাতীয় সম্মতির প্রশ্ন। আইনি বিধান কোনটা বললাম, যখন পার্লামেন্ট মেম্বার হবেন তখন পার্লামেন্ট মেম্বাররাই আইন প্রণয়ন ফোরামের সদস্য। মানে আমরা যদি বলি যে রাষ্ট্রের যে তিনটা গুরুত্বপূর্ণ স্তম্ভ, আইন বিভাগ, বিচার বিভাগ এবং প্রশাসন, এই তিন মিলে তো রাষ্ট্র। আর আরেকটাকে বলা হয় চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের, যেটা হচ্ছে প্রচার মাধ্যম। তো এখন মন্টেস্কুর যে সেপারেশন অফ পাওয়ার তত্ত্ব, সেটা অনুযায়ী আইন, বিচার এবং প্রশাসন তাদের মধ্যে যদি একটা ব্যালেন্স তৈরি করা যায় তা রাষ্ট্র স্বেচ্ছাচারী হওয়ার হাত থেকে রেহাই পাবে। আর সমস্ত ক্ষমতা যদি এক ব্যক্তির কাছে কেন্দ্রীভূত হয় তাহলে একটা স্বেচ্ছাচারের জমিন তৈরি হয় এবং সেটাই ভবিষ্যতে ফ্যাসিজমের জায়গা তৈরি করবে। অর্থনীতিতে শোষণ আর এই প্রাতিষ্ঠানিক সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূতকরণ, এই দুটোর মধ্যে দিয়ে তো ফ্যাসিবাদ অপারেট করে। যে কারণে যারা গণতন্ত্রের চর্চা করেন তারা বলেন যে সেপারেশন অফ পাওয়ার, সে মন্টেস্কু ফরাসি বিপ্লবের সময়ের যে কণ্ঠস্বর, সেটাকেই আমরা এখনো ফলো করতে চাই। তো এখন সেখানে পার্লামেন্ট হচ্ছে আইন প্রণয়ন সংস্থা, বিচার বিভাগ হচ্ছে প্রণীত আইন দিয়ে বিচার করার জায়গা, প্রশাসন হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবেন তাদের অভিপ্রায় পার্লামেন্টে প্রণীত আইন এবং বিচার বিভাগের যে সমস্ত অবজারভেশন তার ভিত্তিতে প্রশাসন পরিচালনা করার জায়গা। এগুলো তো আমাদের রাজনৈতিক নেতারা জানেন, এবং বিশেষ করে যে বিশেষজ্ঞদেরকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, যারা অনেকেই রাষ্ট্রবিজ্ঞানী নাকি, তাদের তো এগুলো খুব ভালো করেই জানা আছে। যখন কেউ জেনে এই কাজগুলো করে তখন তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে হয়। একজন দর্শক আছেন, তিনিও প্রশ্ন করতে চান, সেই দর্শকের কাছে যেতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন এবং টিভির ভলিউমটা মিউট করে নেবেন। জি, আমি ময়মনসিংহ থেকে শাহিন আহমেদ বলতেছিলাম। জি, আপনার প্রশ্ন করবেন, আপনার টিভির ভলিউমটা মিউট করে নেবেন। জি জি, আমার প্রশ্ন হইলো রনি ভাই প্লাস রতন স্যার দুইজনের ক্ষেত্রেই, মানে গত কয়েকদিন আগে দেখলাম, মানে 3-4 দিন আগে সঙ্গীত শিল্পী আবুল সরকার, ওনারে অ্যারেস্ট করা হইলো, মানববন্ধন হইলো, অনেক কিছু হইলো দেশে। তার কিছুদিন আগে দেখলাম যে জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় সঙ্গীত, সেইটাও তুইলা দেওয়ার একটা মানে হচ্ছিল, মানে বার্তা হয়েছিল আর কি। এখন আমাদের মনে প্রশ্ন জাগতেছে, যারা আমরা সাধারণ নাগরিক, যে আমাদের যে 52 সালে মানে এত রক্ত দিয়ে আমরা মাতৃভাষা পাইছি, এই অন্তর্বর্তী সরকার এই রাজাকারদের সাথে মিলামিশা কি এই বাংলা ভাষাটাও কি তুলে দেয় কিনা, মানে আমাদের এরকম সন্দেহ আছে। আরেকটা প্রশ্ন আমি রনি ভাই ওনার উদ্দেশ্যে বলতেছি, যে আমরা তো এই স্বাধীন দেশের নাগরিক নাকি, আমরা যদি স্বাধীন দেশের নাগরিক হই, আমাদের মতামতটা স্বাধীন, আমরা কেন জয় বাংলা বলতে পারবো না, কেন আমরা মানে বঙ্গবন্ধুর আদেশে চলতে পারবো না, মানে এইটাই আমার প্রশ্ন আর কি। আপনাকে ধন্যবাদ, নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তরটি নিব। আরো একজন দর্শক আছেন, তার কাছে যেতে চাই। স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মনির আহমেদ। বলবেন। আমার প্রশ্নটা হচ্ছে, আজকে কিছুক্ষণ আগে মনে একটা গ্যাজেট পাস হয়েছে, সেখানে 30টা অধ্যাদেশ সম্বন্ধে বলা হয়েছে, এমন বলা হয়েছে কোনোটার আইনি কোনো ব্যবস্থা নিতে পারবে না। এটা কি জনগণ চাপা দেওয়া হলো না? এটা কিরকম সংস্কার হলো? এইদিকে হা না ভোট দিল, যদি না ভোট দেওয়া যুক্ত হয়ে যায় তখন কি হবে? তাহলে আপনি এটার ভিতরে আইনি চ্যালেঞ্জও করতে পারবেন না। পুরো জিনিসগুলো একটা অনেকগুলো কার্টুন, বাচ্চা ছেলেরা যেমন কার্টুন দেখে না, জিনিসটা আসলে পুরো কার্টুনের মতো হয়ে গেল না, টম এন্ড জেরি টাইপের হয়ে গেল না। এটা এক সময় এক এক কথা বলেন। কালকে বললেন আইনমন্ত্রী, আমাদের আইন উপদেষ্টা বললেন যে এটা সংস্কার সংবিধান পরিবর্তনের জন্য না। এই 1 বছর ধরে শুনলাম যে সংস্কার সংবিধানে এটা চেঞ্জ হবে, ওইটা করতে হবে, আবার বলে যে সংস্কারের উপর উঠতে পারবে না। তাহলে এই যে 24 আগস্টের পর এই পর্যন্ত কি পরিবর্তন হয়েছে বাংলাদেশে? শুধু একটা পরিবর্তন হয়েছে, একটা সরকার গেছে, আর সবই ঠিক আছে। যদি সমৃদ্ধ আলোচনা করে কোন উত্তর দেওয়া যায় খুশি হব। ময়মনসিংহ থেকে একজন দর্শক, তিনি প্রশ্ন করেছেন সম্প্রতি মানিকগঞ্জে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে, বাউল শিল্পী ও ভক্ত অনুরাগীদের উপর যে হামলা, হুমকি যেটি দেওয়া হয়েছে, সেটা নিয়ে তিনি প্রশ্ন করেছেন যে এদেশে কেন আসলে এ ধরনের ঘটনা ঘটবে। সেই সাথে তিনি স্বাধীন দেশের নাগরিক হিসেবে জানতে চেয়েছেন কেন তিনি জয় বাংলা স্লোগান দিতে পারবেন না, বঙ্গবন্ধুর বাংলাদেশ কেন বলতে পারবেন না। রনি ভাই, আপনার কাছ থেকে একটু প্রশ্ন উত্তরটি নেই। আগে জয় বাংলা এবং বঙ্গবন্ধুর কথা বলি। এটা আসলে বলা যাবে, এটা বন্ধ করতে কেউ পারবে না। সাময়িকভাবে কিছু বাধা তৈরি হচ্ছে, এটা থাকবে না। এর কারণ হলো যে বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি এবং কালচারের সঙ্গে
কোনো রাজনীতি নয়, বঙ্গবন্ধু এবং জয় বাংলা যে স্লোগান এবং মুক্তিযুদ্ধ, এগুলো যে একটা অন্যটার সঙ্গে এমনভাবে জড়িত, আপনি যখনই বাংলা ভাষায় কথা বলবেন, যখনই আপনার পতাকার কথা স্মরণ করবেন, যখন এদেশের ফসলের মাঠ থেকে শুরু করে এদেশের বৃক্ষলতা হর্মরাজি আপনার চিন্তা জগৎকে আলোড়িত করবে, তখন আপনার অজান্তেই এই জয় বাংলা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি আপনার কাছে চলে আসবে। পৃথিবীর কোনো শক্তি নাই, ভূখণ্ড, গাঙ্গেয় বদ্বীপ যতদিন থাকবে ততদিন এই জিনিসগুলো অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে। আর সবসময় হয় কি, যে কোনো স্রোত, তারপরে শেষে যে কোনো যে বায়ু চলাচল, এখানে অনেক সময় ক্ষণিকতার বাধা আসে, কিন্তু সেই বাধা টিকে না। এই গেল ওনার সেই একটি প্রশ্নের জবাব। দ্বিতীয় প্রশ্নটা হলো যে বাবুল সরকারের সঙ্গে যা কিছু হয়েছে, এখানে উভয়টাই আসলে অজ্ঞতাপ্রসূত। আমাদের এই যে যারা কবি গান করে, জারি সারি বিচার গান করে, এরা আসলে স্বভাবজাত কবি। আমাদের দেশে যেমন পদ্মকে মিলিয়ে একটার সঙ্গে একটার কথাবার্তা বলে গল্প তৈরি করা, মানুষকে আকর্ষণ করা, এবং অডিয়েন্সের লেভেল, তারা যাদেরকে উদ্দেশ্য করে মানে এই গান করে, কবিতা রচনা করে, তারপর গীতিনাট্য করে, তো ওখানে তাদের উদ্দেশ্য থাকে যেন তাদের দর্শকরা এন্টারটেইন হয়। এবং দর্শকদের এন্টারটেইন করার জন্য আপনি একটা সময় চিন্তা করেন, গ্ল্যাডিয়েটররা একে অপরকে মেরে ফেলতো দর্শকদের এন্টারটেইন করার জন্য। তো ওখানে পুরো জিনিসটাই হলো এটা একটা বিনোদন জগৎ, এখানে কোনো সিরিয়াস কোনো বিষয় নয়। এখন আমরা পুতুল নাচ দেখি, আমরা একটা কার্টুন দেখি, তো বুড়ো বুড়ো মানুষ কিন্তু একটা টম অ্যান্ড জেরির যে মানে খেলাধুলা, এটা দেখে সে খিলখিল করে হাসছে। হয়তো জীবনে সে সচিব ছিলেন, মন্ত্রী ছিলেন, বয়স 80 বছর হয়ে গেছে, সে নাতনির সাথে বসে বসে টম অ্যান্ড জেরি দেখছেন। তদ্রূপ আমাদের আবহমান বাংলার যে সংস্কৃতি, এই সংস্কৃতির সঙ্গে জারি সারি, ভাটিয়ালি, ভাওয়ালি, এগুলো এমনভাবে মিশে গেছে, এইগুলোর কোনো একটা ডায়ালগ, কোনো একটি বক্তব্য সিরিয়াসলি নেওয়া মানেই একটা নির্বুদ্ধিতা। কিন্তু আপনি বললেন যে দুপক্ষের অজ্ঞতাবশতই হয়তো বা হচ্ছে, কিন্তু এক পক্ষ হামলার শিকার হচ্ছে, এক পক্ষ জেল জরিমানার শিকার হচ্ছে, অন্য পক্ষর ব্যাপারে আসলে কি? মানে এটা হলো রাষ্ট্রের দুর্বলতা। মূল ব্যাপার হলো যে দুনিয়াতে যখন রাষ্ট্রশক্তি দুর্বল হয়ে যায় এবং রাষ্ট্র মূর্খতার উপরে নির্ভর করে চলে, রাষ্ট্রও মূর্খ হয়ে যায়, তখন হয় কি, যার হাতে শক্তি আছে সেই পিটুনি দেয়, আর যার শক্তি নেই সে মার খায়। এখন এখানে বাউল বলেন, বা ওই যে 71 মঞ্চে যারা লোকজন আসলেন, ওই যে ধানমন্ডি 32 নম্বর এক ভদ্রমহিলা লাঞ্ছিত হলেন, অপমানিত হলেন, আবার জেলে গেলেন, এগুলো আসলে রাষ্ট্রের মূর্খতা এবং রাষ্ট্রের দুর্বলতা, ব্যক্তির দুর্বলতা নয়। ব্যক্তি যখন সমাজে চলে তখন যেটা হয়, মাইট ইজ রাইট, মানে যার হাতে ক্ষমতা সেই সবসময় সঠিক। তো এটাকে নিয়ন্ত্রণে রাখে রাষ্ট্র, এবং সেই রাষ্ট্র তার বিচার ব্যবস্থা দিয়ে, রাষ্ট্র তার প্রশাসন যন্ত্র দিয়ে, রাষ্ট্র তার আইন দিয়ে এগুলোকে ঠিক রাখে। যেহেতু এখন রাষ্ট্র একটা আমাদের সেই ইতিহাসের সন্ধিক্ষণ এবং ইতিহাসের একটা ট্রানজিট পয়েন্ট আমরা অতিক্রম, আমরা যে কোন দিকে যাচ্ছি আমরা জানি না। ফলে এই সময়টিতে আমাদের যে বিচার অঙ্গন, আমাদের আইন অঙ্গন, আমাদের যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে মানুষের বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সব কিছুর মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়ে গেছে। এর কারণে কি হলো, এই আবুল সরকারের মতো শিল্পী, আমরা তো সেই 60-এর দশক থেকেই, আমি 70-এর দশক থেকে আমি এগুলো দেখে আসছি, তো কখনো তো এটা নিয়ে মারামারি হয়নি। এই ধরনের ওয়াজ সবসময় হয়েছে। আমরা দেখেছি যে মানে সেই জারি গান হচ্ছে, ফাতেমার চলনা আলীর প্রাণে সহে না, একদিন ঝগড়া করলো তারা দুইজনা, হ্যাঁ, মা ফাতেমা আলীর খেদমত জানতেন না। এই গান আব্দুর রহমান বয়াতি গাইতেন, আর হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। এর মধ্যে আলেমুল্লাহ আমারও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন এবং খুব মজা করতেন। এখন যদি আব্দুর রহমান বয়াতি এই গান গাইতেন, তখন বলতেন এত বড় সাহস, আল্লাহর রাসূলের জামাতা মানে, এবং তার মেয়ে মা ফাতেমা, সে স্বামীর খেদমত জানে না, তোর এত বড় সাহস, তোর 32টা দাঁত আমি এখন টেনে টেনে ছিঁড়ে ফেলবো, তোকে পাড়াই মেরে ফেলবো। সময় তো আবার তখন তারা তো আবার এই যে যারা ধর্মীয় অনুভূতিতে যাদের আঘাত লাগছে, রাজনৈতিক প্রতিশ্রুতির সময় যখন ধর্মকে নিয়ে কথা বলা হয়, যখন সৃষ্টিকর্তাকে নিয়ে কথা বলা হয়, সেটি কেন তাদের আঘাত করছে না? মূল একটা ব্যাপার হলো, দেখুন সৌদি আরবের মতো একটা দেশ, যেখানে ধর্ম মানে যাকে বলা হয় ধর্ম নিয়ে এই ধরনের ঘটনা সৌদি আরবে কয়টা ঘটছে, ইরানে কয়টা ঘটছে, এই ব্লাসফেমি, অথবা পৃথিবীর সভ্যতম দেশ
যাদেরকে আমরা মনে করি যেখানে লিবারেল ডেমোক্রেসি রয়েছে সেখানে কয়টা ঘটনা ঘটছে। এমনকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যতদিন উনি জীবিত ছিলেন, মদিনা রাষ্ট্রের অধিকর্তা ছিলেন, ওনার সাহাবায়ে কেরাম ছিলেন। তো তার সঙ্গে সঙ্গে উমাইয়ারা 90 বছর শাসন করেছেন, আব্বাসীয়রা 450 বছর শাসন করেছেন। আমি তো এরকম বাউল সরকারের মতো এরকম কোনো ঘটনা আব্বাসীয় খেলাফতের জামানাতে এরকম একটা সিঙ্গেল ঘটনা ঘটেছে যদি কেউ দেখাতে পারেন আমি তওবা করব। একটা সিঙ্গেল ঘটনা 450 বছরের মধ্যে ঘটেনি, অথচ এখানে খলিফা আল মনসুর, খলিফা আল মামুন, খলিফা হারুনা রশিদের মতো বিখ্যাত বিখ্যাত খলিফারা ছিলেন। তো তখন কিন্তু এই ঘটনাগুলো ঘটেনি। হযরত উমরের মতো কঠোরতম শরীয়তের শাসক ছিলেন না পৃথিবীতে, তার জমানাতে এত বড় বিশাল শাসন। এবং ওই সময়তে মুসলিম ডাইনেস্টিতে সম্ভবত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক ছিলেন তার সাম্রাজ্যে মেবি সাকুল্যে 5 to 6% মুসলিম ছিল, বাকি তো বিধর্মীরা ছিল। তারা দিদারসে খ্রিস্টান ধর্ম পালন করত, তারা দিদারসে মূর্তি পূজা করত। মুসলিম সৈন্যরা সেখানে গিয়ে জিজিয়া কর আদায় করতেন, কিন্তু কারো ব্যক্তিগত জীবনে যে গান গাওয়া যাবে না এই কথা তো বলেনি, বরং আল্লাহ রাসূল নিজে ইমরুল কায়েসের কবিতা শুনতেন। এখন ইমরুল কায়েসের কবিতা আপনি এখন পড়ে দেখেন, আপনি ইমরুল কায়েসের কবিতাতে যে সেক্স রয়েছে, যে আধুনিকতা রয়েছে, সে আজ থেকে মানে ওই সময়টাতে আল্লাহ রাসূলের জামানাতে আল্লাহ রাসূল ইমরুল কায়েসের কবিতার একজন ভক্ত ছিলেন। লিখে দেখেন আপনার সেই জিনিসগুলো। তো সেখানে মানে এখন যারা এই কবিতার কথা বলে বা গান শোনা যাবে না, বাদ্য শোনা যাবে না, সমকালীন জীবনবোধ নামক একটা বই আছে আব্দুর রশিদ তর্কবাগীশের লেখা। আপনি সেখানে একটা বিখ্যাত হাদিসের বর্ণনা আছে যে তিনি আল্লাহ রাসূল কীভাবে সঙ্গীত শুনতেন জিজ্ঞেস করে দেখেন। এখন এই যে জিনিসগুলো এখন যা হচ্ছে, মানে আমি যে আবুল সরকারের তার বক্তব্যগুলো শুনছি, তিনি যে কথাগুলো বলছেন একেবারে অজ্ঞতাপ্রসূত। আর তিনি যে প্রশ্নগুলো করেছেন আমি যদি একটু ধৈর্য ধারণ করি, আমি নিজেই তো ওর 4টা প্রশ্নের এমন উত্তর দিতে পারি যে ওই আবুল সরকার সে তওবা করবে আমার কাছে। কিন্তু আমাদের হুজুর যারা আছেন, যারা তাকে মারতে গেলেন, তারা যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে চাইতেন, সে যে প্রশ্নগুলো করেছে উত্তর দিতে চাইতেন, তাহলে তো তাকে এখানে মারধর হতো না, এই ঘটনার প্রয়োজন ছিল না। আমার সময় একেবারে শেষের দিকে। রতন ভাই, আপনার কাছে একটু দ্বিতীয় দর্শকের প্রশ্নটা নিয়ে একটু আসি। আজকে গণভোট অধ্যাদেশ আদেশ যেটি আসলে অনুমোদন হয়েছে উপদেষ্টা পরিষদের, সেখান থেকে তিনি প্রশ্ন করেছেন যে এই অধ্যাদেশটা এমন কেন যেটার ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া যাবে এবং 30টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জয়ী দল যেটি থাকবে তারা বাধ্য থাকবে, এটি কেমন হবে? সংবিধান নিয়ে প্রশ্ন করেছেন যে 5 আগস্টের পরবর্তীতে আমরা তো অনেক কিছু শুনেছিলাম, কিন্তু সেটি আসলে আমরা কি পেলাম? ধন্যবাদ। একটা বিতর্ক আছে যে অধ্যাদেশ কি সংবিধানের উপরে ঠাঁই পেতে পারে, নাকি সংবিধান মানুষের ইচ্ছার প্রতীক হিসেবে থাকবে। জনগণের ইচ্ছার সর্বোত্তম বহিঃপ্রকাশ হিসেবে সংবিধানকে বলা হয়। তো ফলে যদি পরবর্তীতে যে কেউ একটা মামলা করে, এগুলো কিন্তু কিছু টিকবে না। ফলে এখন তাদের একটাই উপায়, সেটা হচ্ছে এমন একটা শর্তের বেড়াজালে আটকে ফেলো যাতে তারা এটা বিনা ক্লেশে পাশ করে নিতে পারেন। এই জন্য ইনডেমনিটির কথা এসেছিল যে এটা নিয়ে আদালতে কেউ প্রশ্ন করতে পারবে না, আদালতে কেউ জিজ্ঞাসা করতে পারবে না, যে কারণে আমরা বাসদের পক্ষ থেকে সনদে স্বাক্ষর করলাম না, যে আমরা আমাদের এই বর্তমানের এমন কোনো কাজ করতে পারি না যাতে ভবিষ্যতের প্রজন্ম কোনো দিন মামলা করতে পারবে না, জানতে চাইবে না, জিজ্ঞাসা করতে চাইবে না, প্রশ্ন করতে চাইবে না। তাহলে অভ্যুত্থান কেন করেছিলাম? আঙুল তো আমরা শাসকদের উদ্দেশ্যে তুলেছিলাম এই কারণে যে তোমরা যেভাবে দেশ পরিচালনা করছো সেটা ঠিক নয়, তোমরা দুর্নীতি করছো, তোমরা দুঃশাসন চালাচ্ছ, তোমরা টাকা পাচার করছো, তোমরা দমন পীড়ন করছো, এগুলো আমরা মানি না। এই যে মানি না কথার মধ্য দিয়ে একটা দুর্বিনীত সাহস গড়ে উঠেছিল। আর যারা এই সাহসের প্রতিফল দেখালেন একটা অভ্যুত্থান, তারাই আবার বললেন ভবিষ্যতে আর কেউ প্রশ্ন করতে পারবে না। তাহলে এটা কি? আমি ফ্যাসিস্ট তাড়ালাম কিন্তু ফ্যাসিস্ট মানসিকতাকে পোষণ করলাম, চেহারা পাল্টালাম কিন্তু চরিত্রটা একই রাখলাম, ব্যক্তি পাল্টালাম কিন্তু ব্যবস্থাটাকে অব্যাহত রাখলাম। আমরা যেন বলছিলাম এটা কিন্তু একটা প্রতারণা হয়ে যাবে। যদি আমরা সত্যি মনে করি এই অভ্যুত্থানের পেছনে আমাদের নৈতিক কারণ ছিল, যৌক্তিক কারণ ছিল, তাহলে এই অভ্যুত্থানকে চ্যালেঞ্জ করারও একটা যৌক্তিক কারণ থাকতে হবে। তখন তো প্রশ্ন করলে উত্তর দেবো যে আমরা এই কারণে সেই দিন অভ্যুত্থানটা অনিবার্য হয়ে উঠে পড়েছিল। তো এখন আমার মনে হয় এটা হচ্ছে দুর্বলতার প্রতীক, দুর্বলের শাসন ভয়াবহ। সেটা হচ্ছে এরকম, সে সবসময় আতঙ্কিত থাকে, প্রতি মুহূর্তে সে ভয়ের মধ্যে থাকে, তার আসন টলে যাবে বোধহয়। সে কারণে দমন পীড়ন, আইন প্রণয়ন, এগুলো হচ্ছে তার প্রধান কাজ হয়ে যায়। আমরা সেটাই এখন দেখছি। 5ই আগস্টের পরে আমাদের গণতন্ত্রের দিকে অভিযাত্রা হওয়ার কথা ছিল,
5ই আগস্টের পরে আমাদের গণতন্ত্রটা আরও বিকশিত হওয়ার কথা ছিল। 5ই আগস্টের পরে মানুষের স্বাধীনভাবে পথ চলাটা উন্মুক্ত হওয়ার কথা ছিল। 5ই আগস্টের আগে যে লক্ষ লক্ষ মেয়েরা রাস্তায় এসেছিল, আজকে সেই মেয়েরা কেন অবগুণ্ঠিত হচ্ছে, কেন তারা ভয় পাচ্ছে? তাহলে এখনই তো প্রশ্ন ওঠে, তাহলে 5ই আগস্টের যে চেতনা আমরা তৈরি করতে চেয়েছিলাম সেই চেতনা কি আমরা রক্ষা করতে পারলাম? অথবা আমরা যাদের উপর আমাদের বিশ্বাসটা অর্পণ করলাম সেটা কি ভুল জায়গায় বিশ্বাস অর্পণ করলাম? এই প্রশ্ন তো আসবেই। 5ই আগস্টের আগে আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছিলাম। বৈষম্য তখন সর্বত্র বিরাজমান এবং বৈষম্য ক্রমাগত বাড়ছে। 5ই আগস্টের আগে আমরা বলেছিলাম যে আমাদের এই যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জনগণের দারিদ্র্য, এই দুটোর মাঝখানে আছে লুণ্ঠন এবং শোষণ। তাহলে দারিদ্র্য কেন বাড়ছে? কেন 6 কোটি মানুষ দারিদ্র্যের ঝুঁকির মধ্যে পড়ে গেল? কারা ফেললো এদেরকে? 5ই আগস্টের পরে তো 10,337 জন নতুন কোটিপতি জন্ম হলো বাংলাদেশ ব্যাংকের হিসাবে। তাহলে এগুলোর জবাব কি দিতে হবে না তাদেরকে? আচ্ছা, 5ই আগস্টের আগে আমরা কোনো ব্যক্তির স্বেচ্ছাচারের আমরা প্রশ্রয় দিই নি। এরপরে যারা যা করছেন এগুলো কি ব্যক্তির স্বেচ্ছাচারের প্রতিফলন এখানে ঘটছে না? সেই দায় যদি আমাকে কেউ প্রশ্ন করে, আমার তো সেই উত্তর দেওয়ার সৎসাহস থাকতে হবে। আমার তো যদি ভুল করি তাহলে বলতে হবে যে হ্যাঁ আমরা ভুল করেছি, আমরা যে কাজটা করতে চেয়েছিলাম তা পরিষ্কার করে করতে পারিনি, কিন্তু আপনার স্বপ্ন দেখাটা ভুল ছিল না। যেমন করে আমাদেরকে কথায় কথা বলে না, স্বাধীন হয়ে কি হলো? তার মানে আমি 30 লক্ষ মানুষের রক্তকে তো অস্বীকার করতে পারি না, তাদের জীবনদানকে অবজ্ঞা করতে পারি না। তারপরে আমরা দেশ ঠিক মতো চালাতে পারিনি, তার জন্য আমরা দায় স্বীকার করব। কিন্তু তাই বলে আমি স্বাধীনতাকে অস্বীকার করতে পারি না। ঠিক তেমনিও অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আমি অসম্মানিত করতে পারি না। কিন্তু অভ্যুত্থানের পরে যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন তারা তাদের উপর অর্পিত দায়িত্বটাকে পালন করেন নাই, বরঞ্চ নিজেদের স্বার্থে ক্ষমতা পরিচালনা করতে গিয়ে অভ্যুত্থানের চেতনার বিপরীতে পথ হেঁটেছেন। জনাব গোলাম মাওলানা রনি, আপনার কাছে আসি ছোট্ট একটা প্রশ্ন, যে পাঠ্য বই থেকে 7 মার্চের ভাষণ বাদ দিয়ে জুলাই অভ্যুত্থানকে যুক্ত করা নিয়ে নানান প্রশ্ন উঠছে। কেউ কেউ বলছেন যে ইতিহাসকে আসলে বাদ দিয়ে একটা প্রজন্মকে বঞ্চিত করা হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? না, আমাকে সেটা মনে হয় না। 7ই মার্চের যে ভাষণ, এটা একটা অনবদ্য ইতিহাস। রাজনীতি একটা কবিতা, এটা বইতে থাকলেও বা না থাকলেও তাতে কিছু আসে যায় না। আর এটা 7ই মার্চের এই ভাষণ ছোট শিশুরা এটা কি বুঝবে? এমনকি যারা ঠিক ওই খুব উচ্চ মার্গের রাজনৈতিক নেতা, সিদ্ধান্ত দিবেন বা রাজনীতির দার্শনিক, তাদের জন্য এটা পাঠ্য। 7ই মার্চের যে ভাষণটা, এটা আমি মনে করি যে সারা দুনিয়াতে যে কয়টি অনবদ্য রাজনৈতিক দলিলা রয়েছে, দ্য পলিটিক্যাল ম্যাগনা কার্টা রয়েছে, তাদের মধ্যে রাজনৈতিক ম্যাগনা কার্টা হিসেবে 7ই মার্চের ভাষণ একটা গ্লোবাল হেরিটেজ। এই গ্লোবাল হেরিটেজ ছেলে খেলার বিষয় নয়। একবার সেই জর্জ বার্নার্ড শোকে পুরস্কার দেওয়া হলো, নোবেল পুরস্কার, তিনি রিগ্রেট করলেন, রিফিউজ করলেন। তো সবাই জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, আপনি নোবেল পুরস্কার এভাবে রিগ্রেট করলেন? বলে যে আমাকে যারা নোবেল পুরস্কার সিলেক্ট করেছে, আমার কাছে মনে হয় না যে তারা আমার বই পড়েছে বা আমার জ্ঞান, আমার মেধা, আমার যে যোগ্যতা, এটা অনুধাবন করার মতো তাদের সেই ম্যাচুরিটি আছে। ফলে যে আমাকে মূল্যায়ন না করে যে পুরস্কার দেওয়া হয়েছে, আমার সাথে জ্ঞানী লোক যদি আমাকে পুরস্কার দিতে, আমি সেটা গ্রহণ করতে পারতাম। তো একইভাবে 7ই মার্চের ভাষণ ধারণ করা, সেটাকে সমালোচনা করা, সেটাকে পাঠ করা, সেটাকে প্রমোট করা, সেটাকে শিক্ষা দেওয়ার জন্য যে ম্যাচুরিটি দরকার, যে পলিটিক্যাল যে এনভায়রনমেন্টটা দরকার, সেটা এই বাংলাদেশে নাই। বরং আমি মনে করি যে আওয়ামী লীগ জমানাতে এটাকে যে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে, ইট ওয়াজ এ রং ডিসিশন। এটা দরকার ছিল না। যারা সত্যিকার অর্থে রাজনীতি করতে চায়, আগামী দিনে বিএনপি রাজনীতি করুক, জামাতের রাজনীতি করুক, তারা তাদের নিজস্ব প্রয়োজনে যদি কখনো বাংলাদেশের রাজনীতির কোনো ম্যাগনা কার্টা খুঁজতে যায়, তাকে 7ই মার্চের ভাষণ খুঁজে বের করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু রতন ভাই আপনার কাছে ছোট একটা প্রশ্ন নিয়ে আসি। সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি বলেছেন যে নির্বাচন হলেই যে পরিবর্তন টেকসই হবে তার গ্যারান্টি কি? আমাদের তো এ পর্যন্ত 12টা নির্বাচন হয়েছে এবং বিশেষ করে গত 3টা নির্বাচন, 14, 18 এবং 24-এর নির্বাচনটা এমনভাবে হয়েছে, সবাই মনে করেছে যে নির্বাচনের এই প্রক্রিয়া অব্যাহত থাকলে 2041 সাল পর্যন্ত এই সরকার থাকবেন। 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনের পরে এটা তো বদ্ধমূল হয়েছিল যে 2029-এর নির্বাচন এইভাবে হবে এবং জিতবেন। কিন্তু দেশের অভ্যন্তরে যখন ধুমায়িত অসন্তোষ সেটা বহিঃপ্রকাশের পথ খুঁজে পায়, তখন ওই আপাত সেটেল জিনিসগুলো কিন্তু আনসেটেল হয়ে যায়।
আপনি 69-এর গণঅভ্যুত্থানে কিন্তু খুব বেশি দিন সময় লাগেনি। 90-এর গণঅভ্যুত্থানে দেখুন 27শে নভেম্বর ডক্টর মিলন মারা গেলেন, 4ঠা ডিসেম্বর এর সাথে পদত্যাগের ঘোষণা করে দিলেন। তাহলে কয় দিন? 7 দিন টাইম। তার ফলে মানুষের অনেক দিনের ধুমায়িত অসন্তোষ কখনো কখনো বিস্ফোরিত হয়, তার নাম বলে আমার গণ অভ্যুত্থান। নির্বাচন তো সবসময় এটাকে ট্যাকেল করতে পারে না, নির্বাচন সবসময় কন্টেন্ট করতেও পারে না, কিন্তু নির্বাচন কি পারে? নির্বাচন একটা কমিটমেন্ট করে, নির্বাচনের মধ্য দিয়ে একটা জবাবদিহির জায়গা তৈরি হয়। মানুষ বলে তোমরা না ভোটের সময় এই কথা বলেছিলে, তারপরে তোমরা এটা করছো কেন? তাহলে যদি তোমাদের কথাটার কাজের সঙ্গে কথার মিল না থাকে, পরবর্তী নির্বাচনে তোমাদেরকে কিন্তু আর ভোট দেব না। এই একটা মানে জনগণ নিজেদের মধ্যেই হয়তো একটা প্রার্থী বাছাই, একটা দল বাছাই, অথবা কখনো কখনো প্রতীক নির্ভরতা, এর মধ্যে কখনো কখনো অপছন্দ হলেও এই ধরেন আলু ভাজির পরিবর্তে আলু ভর্তা খায়, আলুই খায় হয়তো, এইরকম করে। কিন্তু এর মানে এই নয় যে ব্যবস্থাটা পাল্টে যাবে। ব্যবস্থা পাল্টানোর জন্য 3টা জিনিস লাগবে। প্রথমত যে সংকটের কারণ যেটা, সেটা অনুসন্ধান করে সেটাকে দূর করার চেষ্টা করা। 2, একটা জনসচেতনতা থাকা, যাতে জনগণ একটা সেফ গার্ডের মতো থাকে, যে ক্ষমতায় যেই থাকুক তার কোনো কাজ আনচ্যালেঞ্জ হবে না, প্রত্যেকটার পিছনে জনগণ দাঁড়াবে। তৃতীয়ত জনমত সেটা প্রয়োগ করার মতো একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ থাকা। এই 3টা থাকলে তখন হয় কি, শাসক গোষ্ঠীও চিন্তা করবে যে আমি যা খুশি তা করতে পারি না, কারণ আমাকে জবাবদিহি করতে হবে। আর জনগণ মনে করে তোমরা যা খুশি তা করে পাবে না, কারণ তোমার আবার আমার কাছে আসতে হবে। এই 2-ওয়ে চ্যানেলটা অব্যাহত রাখলেই এটা গ্যারান্টি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আগামী পর্ব দেখার আনন্দ জানিয়ে আজকের স্বাধীন সংলাপ এখানেই শেষ করছি। বিদায় নিচ্ছি। শুভরাত্রি।